আবুল মনসুর আহমেদের বিখ্যাত বই আমার দেখা রাজনীতির ৫০ বছর। আজ আমরা এর একটা অসাধারণ অধ্যায় ডুব দেব। গল্পটা হলো কিভাবে একটা ছোট ছেলের মনে লাগা সামান্য অপমান তাকে ভবিষ্যতে একজন আপোষহীন রাজনৈতিক নেতা করে তুলেছিল। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, একটা ছোট্ট ছেলে কবিতা বলছে, আল্লাহ যদি করে ভাই লাহোরে যাইব, হুথায় শিখের সাথে জেহাদ করিব। কি অবাক করা, তাই না? এই লাইনগুলো দিয়েই কিন্তু গল্পটা শুরু। আর এটা আমাদের এক ধাক্কায় নিয়ে যায় লেখকের ছোটবেলার সেই উত্তাল ধর্মীয় আর রাজনৈতিক পরিবেশের ভেতরে। এটা শুধু বাচ্চার মুখস্থ বলা কথা ছিল না, এটা ছিল তার চারপাশের দুনিয়াটারই একটা প্রতিচ্ছবি। তো প্রথম পর্বে আমরা দেখব লেখকের এই বিদ্রোহী সত্তার শেকড়টা কোথায়। শিরোনামটা হলো গাজীর নাতি, মানে তার পারিবারিক উত্তরাধিকারী তাকে ডিফাইন্ড করে তুলেছিল। তার ছোটবেলাটা কিন্তু সাধারণ ছিল না, একদমই না। বাড়িটাই ছিল ফরাইজি আর ওয়াভি আন্দোলনের একটা সেন্টার, একটা হাব। প্রায় পশ্চিম থেকে জেহাদি মৌলবীরা আসতেন, তাদের সাথে থাকত নানা রকম র্যাডিক্যাল পুস্তিকা। আর সন্ধেগুলো, সে তো ছিল জেহাদ, শাহাদাত আর বেহেশতের গল্পে ভরপুর। বুঝতেই পারছেন, প্রতিরোধের একটা লিগেসি ছিল তাদের পরিবারে, আর সেটার জন্য সবাই খুব সম্মানও করত। আর এই পরিবারের মূল কিংবদন্তি কে ছিলেন জানেন? তার পরদাদা গাজী আশেক উল্লাহ। তিনি ছিলেন সৈয়দ আহমেদ বেরেলভির সেই বিখ্যাত মুজাহিদ বাহিনীর একজন যোদ্ধা। আর এই গাজী সাহেবের বীরত্বের সব গল্প শুনে শুনেই লেখকের ছোটবেলাটা কেটেছে। গাজী সাহেবের তলোয়ার চালানোর একটা গল্প শুনলে অবাক হয়ে যেতে হয়। ব্যাপারটা ছিল এরকম, চার কোনায় চারজন লোক দাঁড়াতো বেগুন ভর্তি ধামা নিয়ে। ইশারা পাওয়ার সাথে সাথে তারা সব দিক থেকে গাজী সাহেবের মাথা লক্ষ্য করে বেগুন ছুটতে শুরু করত। আর গাজী সাহেব, উনি চোরকির মতো ঘুরতে ঘুরতে তলোয়ার চালাতেন। যখন ধামাগুলো খালি হয়ে যেত, দেখা যেত একটাও বেগুন তার গায়ে লাগেনি। অবিশ্বাস্যভাবে প্রত্যেকটা বেগুন মাঝখান থেকে দুটুকরো হয়ে মাটিতে পড়ে আছে। এখন মনে হতে পারে এগুলো হয়তো পরিবারের বানানো গল্প, কিন্তু না, এর ঐতিহাসিক প্রমাণও আছে। ডব্লিউ হান্টারের বিখ্যাত বই স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অফ বেঙ্গলে পরিষ্কার লেখা আছে, এই অঞ্চলের পুরো সম্পদ আর প্রভাব ছিল ফরাইজিদের হাতে। এমনকি এটাও বলা আছে যে তাদের মধ্যে কেউ কেউ উত্তর পশ্চিম সীমান্তের সেই বিদ্রোহী শিবিরেও যোগ দিয়েছিলেন। মানে, গল্পটা সত্যি ছিল। এবার আসছি দ্বিতীয় পর্বে, যার নাম অপমানজনক পুকুর পাড়। এখানেই আসলে আসল ঘটনাটা ঘটে। আমরা দেখব কি করে প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট অপমান একটা বাচ্চার মনে বিদ্রোহের প্রথম আগুনটা জ্বালিয়ে দেয়। ঘটনার পটভূমিটা হল স্থানীয় জমিদারের কাচারি, মানে অফিস। ওখানেই গিয়ে ছোট ছেলেটা প্রথমবার বুঝতে পারে সমাজে কি ভয়ঙ্কর একটা বৈষম্য চলছে। কাচারিটা ছিল তখন এলাকার ক্ষমতার কেন্দ্র, আর সেখানেই সে প্রথমবার চোখে আঙুল দিয়ে দেখতে পায় মানুষকে কিভাবে নিয়ম করে অসম্মান করা হয়। পার্থক্যটা একবার দেখুন, কি সাংঘাতিক! একদিকে গ্রামের মুসলিম মুরব্বীরা, তাদেরকে জমিদারের নায়েব কর্মচারীর সাথে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে আর সম্বোধন করা হচ্ছে তুমি বলে। আর অন্যদিকে একজন হিন্দু গণক ঠাকুর, তাকে চেয়ারে বসতে দেওয়া হচ্ছে, আপনি বলে সম্মান দেওয়া হচ্ছে। এই যে অপমান, এই যে বৈষম্য, এটাই কিশোর ছেলেটার মনে বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গটা জ্বালিয়ে দেয়। তো মনের ভেতর এই যে একটা চাপার রাগ জমছিল, সেটার বিস্ফোরণ ঘটল একদিন। কোথায়? নিজেদের বাড়ির পুকুর পাড়ে। জমিদারের নায়েবের সাথে একেবারে সামনাসামনি একটা লেগে গেল। নায়েব মানে জমিদারের সে কর্মচারী, তাকে দেখেই সবথেকে অসম্মানজনক শব্দটা ব্যবহার করল, তুই বলে জিজ্ঞেস করল, তোর আধার কিরে? আর যাই কোথা, এই অপমান শুনে কিশোর ছেলেটাও কিন্তু দমে যায়নি। সেও সমান তেজে উত্তর দিল, আমার সময় নাই, তোর দরকার থাকে নিয়ে যা আয়সা। নায়েব তো আকাশ থেকে পড়ল, অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কইলি? ছেলেটার সোজাসাপটা জবাব, তুই যা কইলি আমিও তাই কইলাম। ব্যাস, এই কথাতেই পরিস্থিতি একেবারে গরম হয়ে গেল। এরপর বাড়িতেও বকা খেতে হল। তার দাদাও তাকে নায়েবের কাছে মাফ চাইতে বললেন। কিন্তু এখানেই ছেলেটার আসল চরিত্রটা বেরিয়ে আসে। সে ব্যক্তিগত বকাঝকাকে একটা বড়সড় সামাজিক মর্যাদার প্রশ্ন বানিয়ে ফেলল। তার এক কথা, আগে নায়েববাবু মাফ চাক, উনি আপনাদের সবাইকে তুমি করে বলেন কোন সাহসে? এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, নদীর ধারে প্রথম সভা।
এই পর্যায়ে এসে ব্যক্তিগত প্রতিবাদটা একটা সাংগঠনিক রূপ নেয়। তো এই ঘটনার পর সে মুসলিম শিক্ষা সম্মেলনের কিছু বইপত্র পড়ে আরও অনুপ্রাণিত হলো আর ঠিক করলো একটা প্রজা সভা ডাকতে হবে। কিন্তু জমিদারের গুপ্তচরদের এড়ানোর জন্য জায়গা বাঁচল একটা নির্জন নদীর ধার। তারপর আশেপাশের মসজিদের মুসল্লিদের কাছে হাতে লিখে গোপন চিঠি পাঠিয়ে দিল। আর মজার ব্যাপার হলো, সেই সভার গ্রামের খুব সম্মানিত একজন মুরব্বী জহিরুদ্দিন তরফদার হঠাৎ এসে হাজির, আর তাকেই সবাই মিলে প্রেসিডেন্ট বানিয়ে দিল। ওই প্রথম সভা থেকেই কিন্তু কয়েকটা পরিষ্কার দাবি উঠে আসলো। দাবিগুলো কি ছিল? প্রথমত, জমিদারের কাছারিতে প্রজাদের বসার জন্য ঠিকঠাক ব্যবস্থা করতে হবে। সাধারণ প্রজাদের জন্য অন্তত পার্টি আর মুরব্বীদের জন্য বেঞ্চ দিতে হবে। আর দ্বিতীয়ত, কালী পুজোর জন্য মুসলিমদের কাছ থেকে যে জোর করে মাঠট বা চাঁদা নেওয়া হয় সেটা বন্ধ করতে হবে। এই সব খবর যখন জমিদার যতীন্দ্র নারায়ণের কানে গেল, তিনি কিন্তু রেগে গেলেন না, বরং বেশ রসিকতা করে একটু শ্লেষের সাথে বললেন, ছোকরা তো দেখি গোকুলের শ্রীকৃষ্ণ, আমাদের কংসবংশ ধ্বংস করতেই ওর জন্ম হয়েছে। আমার ডাকে তো আসবে না, মনে হচ্ছে আমারই ওর কাছে যেতে হবে। দেখুন, এই কথার মধ্যে কিন্তু রাগ নেই, বরং একটা মজা আছে, আর প্রতিপক্ষকে ছোট করে হলেও একটা স্বীকৃতি দেবার ব্যাপারও আছে। আর তাদের এই প্রথম চেষ্টাটা কিন্তু বিফলে যায়নি, আংশিকভাবে হলেও সফল হয়েছিল। এই যে দেখুন, প্রতিবাদের আগে যেখানে সবাইকে দাঁড়িয়ে থাকতে হতো, প্রতিবাদের পর সেখানে সাধারণ প্রজাদের জন্য পার্টির ব্যবস্থা হলো, আর মুরব্বীদের জন্য নিচু বেঞ্চ দেয়া হলো। জয়টা ছোট হতে পারে, কিন্তু এর গুরুত্ব ছিল অনেক। আর এভাবেই আমরা চলে এলাম আমাদের শেষ পর্বে, চেতনার প্রসার। এই অংশে এসে আমরা দেখব কিভাবে লেখকের এই ছোট্ট গ্রামের লড়াইটা একটা অনেক বড় রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে জুড়ে যায়। একটা বড় ঘটনা ঘটল যখন তিনি জামালপুরের কামারিয়ার চরে হওয়া এক বিশাল প্রজা সম্মেলনের রিপোর্ট পড়লেন। তখনই তার চোখ খুলে গেল। তিনি প্রথমবার বুঝতে পারলেন তাদের গ্রামের এই লড়াইটা একা বা বিচ্ছিন্ন কিছু না, এটা আসলে সারা বাংলা জুড়ে চলা একটা বিশাল আন্দোলনেরই অংশ। আর ওই সম্মেলনের খবর থেকেই তিনি প্রথমবার তখনকার দিনের বড় বড় নেতাদের নাম জানতে পারেন। যেমন ধরুন, এ.কে. ফজলুল হক, আবুল কাসেম, খান বাহাদুর আলিমুজ্জামান চৌধুরী, মৌলানা আকরম খাঁ, মৌলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী। আর এভাবেই তার ছোট্ট গ্রামটা যেন বাংলার রাজনীতির বিশাল এক মঞ্চের সাথে কানেক্টেড হয়ে গেল। আর ঠিক এখানে তার চিন্তাভাবনার একটা বিরাট পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন যে এই যে তুই-তুকারির বিরুদ্ধে লড়াই বা একটু বসার অধিকারের জন্য দাবি তোলা, এগুলো আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এগুলো আসলে বাংলার সমস্ত প্রজার অধিকার আদায়ের যে বিশাল সংগ্রাম, তারই একটা অংশ। পুরো গল্পটা শোনার পর আমাদের মনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে কিভাবে একটা মানুষের ব্যক্তিগত অপমানের মুহূর্ত, একটা ছোট্ট ঘটনা, একটা বিশাল গণরাজনৈতিক আন্দোলনের বীজ হয়ে উঠতে পারে।